স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী। অর্থনীতি সমিতির সম্মেলনে বললেন, বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মুক্ত নয়। অর্থনৈতিক দুরবস্থার জন্য বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা অযৌক্তিক মন্তব্য মঈন খানের। শেখ হাসিনা বিদেশি শক্তিকে পরোয়া করে না, বললেন ওবায়দুল কাদের। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্য সঠিক নয়, দাবি স্টেট ডিপার্টমেন্টের। ডিমের বাজারে চলছে নৈরাজ্য। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 50 টাকা। মাছ, মুরগি, সবজি সবকিছুই বাড়তি, ক্ষুব্ধ ক্রেতা। অবৈধ 10,000-এর বেশি বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাতে ঢাকার সাথে যুক্তরাজ্যের চুক্তি সই। আতঙ্কে শিক্ষার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। মানুষের জন্য আত্মত্যাগ আওয়ামী লীগ ছাড়া কারো পক্ষেই সম্ভব নয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, নানা চক্রান্ত সত্ত্বেও রক্ত দিয়ে দেশের মানুষের অধিকার আদায়ের পাশাপাশি তা সমুন্নত রাখতে পেরেছে আওয়ামী লীগই। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে গণভবনে দলের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সহযোগী সংগঠনের নেতারা একে একে কুশল বিনিময় করে দুর্দিনের কাণ্ডারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে জাতির পিতার কন্যা দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে দলের নেতাকর্মীদের অবদান স্মরণ করেন। কোন পরিস্থিতিতে দেশে ফিরে দলের দায়িত্ব নিয়েছিলেন তা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু আমি পেলাম বনানীতে সারি সারি খবর। 32 নম্বরে আমরা বিলাত করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না, খুনির কাছ থেকে আমি কিছু নিতে পারি না। শেখ হাসিনা বলেন, সুসংগঠিত রাজনৈতিক দল বলেই করোনা সহ যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পেরেছে আওয়ামী লীগ। কিন্তু আজকে আওয়ামী লীগ বাংলাদেশে সব থেকে শক্তিশালী এবং বড় সংগঠন, এটা হলো বাস্তব। সবথেকে জনগণের কাছে সব থেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে বড় কথা। নিজের জন্য কিছু নয়, দেশের মানুষের ভবিষ্যৎ আরো সুন্দর করে দিয়ে যাওয়ার অঙ্গীকার উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কথায়। ভবিষ্যৎটা আরো সুন্দরভাবে গড়ে তুলে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। এদিকে শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত রেখে দেশের অর্থনীতিকে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। অর্থনীতি সমিতির সম্মেলনে দেশের উন্নয়নে অর্থনীতিবিদদের মেধা, বিবেক ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান তিনি। কিছু মানুষকে সুযোগ সুবিধা দিতে জিয়ার আমল থেকেই খেলাপি ঋণের সংস্কৃতি তৈরি হয়েছিল বলে প্রধানমন্ত্রী এ সময় অভিযোগ করেন। রকুনুজ্জামানের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শুরু হয় অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শূন্য হাতে যাত্রা শুরু করেও জাতির পিতা যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়েছেন। 75-এর পর মানুষের মাথাপিছু আয় কমেছে। সে সময়ের অপপ্রচারকারীরা ক্ষমতায় এসে মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি কেন, সে প্রশ্নও তোলেন শেখ হাসিনা। আমার প্রশ্ন ছিল, যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসিন্দাদের খোঁজ নেয় না, বাসিন্দাদের অবস্থা কেন? আমার বাবার রক্ত নিয়েও বাসিন্দাদের জীবনের পরিবর্তন কেন আসে না, সেটাই আমার প্রশ্ন ছিল। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র এবং গণতান্ত্রিক ধারা ও বলিষ্ঠ নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। 75-এর পর ক্ষমতা দখলকারীরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ না করে ভোগেই ব্যস্ত ছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। এই কালচারটা কিন্তু জিয়ার আমল দিয়েছে। কিছু এলিট তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে লোকদেরকে
শোধ দিতে হবে, এই না তো মাপ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আশা করি সেই জায়গা থেকে আস্তে 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 মানুষের সঙ্গে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেক আমরা সফলতা হয়েছি। করোনা মোকাবেলায় মূল্যস্ফীতি কমিয়ে দেশের অর্থনীতিকে শক্ত অবস্থানে ধরে রাখতে সক্ষম হলেও যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে ধাক্কা এসেছে বলে জানান প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়িয়ে এই সংকট কাটিয়ে ওঠার কথাও জানান সরকার প্রধান। মূল্যস্ফীতি সেখানে বাজারে যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদের খরচ বেড়ে গেল, ঋণের সুদ বেশি নিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যন্ত চাপ। বাসগুলি পুড়িয়ে দেয়, ট্রেনগুলি পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলো তো আমাদের সামাল দিতে হবে। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আরো এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সরকারকে বাজেট দেবো, ইনশাল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়ন করবো। তবে আমরা যেহেতু যুদ্ধ এবং স্যাংশন কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার কিছু কম করি, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। বাংলাদেশ কখনো আর কারো কাছে করুণা ভিক্ষা করে নয়, মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে চলবে। সেই ব্রত নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। করুণার কথা হবে না, ভিক্ষা চেয়ে চলবে না। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ অর্থনৈতিক দুরবস্থার সাথে বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা একটি ভুয়া যুক্তি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সরকার ও তাদের গোষ্ঠীভুক্ত কিছু ব্যক্তি লুটপাট ও টাকা পাচারের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের পথে। মঈন খান দাবি করেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একটুও পরিবর্তন হয়নি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ৭ জানুয়ারি নির্বাচনের দুদিন আগে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা নবিউল্লাহ নবীর কারামুক্তিতে তার বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গ্রেপ্তারের পর নিজের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ করেন নবিউল্লাহ নবী। সেই বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমনভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। আর আমাকে বিভিন্ন শব্দ, গুলির আওয়াজ, ক্রস ফায়ারের আওয়াজ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে, আমাকে ভীতি সন্ত্রাস করেছে। অনেক সময় আমি অজ্ঞানের মতন হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, মিথ্যা অভিযোগে মামলা, গ্রেপ্তার ও নির্যাতন করে গণতন্ত্রকামী নেতাকর্মীদের দমন করা যাবে না। বলেন, দেশের জনগণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা নেই। আজকে আমেরিকাকে সমালোচনা সরকার করুক সেটা কথা নয়, আবার আমেরিকার পেছনে পেছনে সরকার ঘোরে সেটাও আপনারা দেখতে পেয়েছেন। বাস্তবতা আসলে এগুলো নয়। বাস্তবতা হচ্ছে এই যে মানুষের অধিকার এটা একটা চিরন্তন একটা আকাঙ্ক্ষা। যুক্তরাষ্ট্রের অবস্থান এক চুলো নড়বড় হয়নি। তারা নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে, নির্বাচনের পরে যে কথা বলেছিল, আজকে থেকে 2 দিন আগে তাদের প্রতিনিধি বাংলাদেশে এসে সেই একই কথা বলে গিয়েছে। বিশ্ব রাজনীতি বা অর্থনৈতিক পরিস্থিতির সাথে বাংলাদেশের বাস্তবতার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে বিএনপির নীতি নির্ধারক বলেন, বিনা ভোটের সরকার সংশ্লিষ্টদের লুটপাটেই দেশের অর্থনীতির এই দুরবস্থা। বাংলাদেশ ব্যাংকে হাইস্টের মাধ্যমে $1 বিলিয়ন চুরি করার ব্যবস্থা হয়েছিল, সেটার সঙ্গে বিশ্ব রাজনীতির কী সম্পর্ক থাকতে পারে? আজকে বাংলাদেশ তারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে কালো চোরাই পথে ডলার কিনে বিদেশে পাচার করে দিচ্ছে, তার সঙ্গে বিশ্ব অর্থনীতির কী সম্পর্ক থাকতে পারে? কাজে এগুলো ভুয়া কথা সরকার বলে তারা নিজেদের দুর্বলতা একদিকে ঢাকতে চাচ্ছে, অন্যদিকে জনগণকে তারা ভাওতা দিতে চাচ্ছে। এসব করে তারা শেষ রক্ষা করতে পারবে। এরপর ডক্টর মঈন খান যান ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কারাবন্দী আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের মালিবাগের বাসায়। এ সময় জুয়েলের মামলা পরিস্থিতি ও পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডক্টর আব্দুল মঈন খান। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলরা 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন আওয়ামী লীগকে আক্রমণ করছেন। দেশি বিদেশি কোনো শক্তি নয়, সরকারকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ। বিদেশি শক্তিতে হুমকি দিলেও সরকার সংবিধানের বাইরে যাবে না বলে জানান ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, জিয়াউর রহমান নানা রকম বাধা বিপত্তি ও ষড়যন্ত্র করলেও 1981 সালের 17 মে দেশে ফিরে আসেন শেখ হাসিনা। তারা বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনরুজ্জীবিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। তাই বিএনপির মুখে বন্দী মুক্তির কথা মানায় না। 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। বন্দি মুক্তির কথা বলে লজ্জা করে না? জিয়াউর রহমান, আওয়ামী লীগ সহ অন্যান্য দলের ৬৫,০০০ নেতা কর্মীকে জেলে রেখেছে। আপনাদের কতজন জেলে আছে? দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে যারা বিশৃঙ্খলা তৈরি করবেন তাদের শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। মনে করেছেন চুপচাপ আছে, কেউ শাস্তি পাচ্ছে না? কেন পাবে? গত নির্বাচনে ৭৫ জন এমপি নমিনেশন পায়নি, এটাও শাস্তি। দল করলে দলের শৃঙ্খলা মেনে চলবে। ঘরের ভিতর ঘর করবেন না, মশারির মধ্যে মশারি কাটাবেন না। শেখ হাসিনা শাস্তি দেওয়ার কায়দা একটু ভিন্ন রকম। যারা বুঝেছেন, পেয়েছেন সে শাস্তি, তারা ঠিকই বুঝেছে। যারা পাননি তাদের স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুর হুমকিকে পরোয়া করেন না, পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি তাদের শাসনামলে যুদ্ধাপরাধী ও রাজাকার আল বদরদের সাথে নিয়ে পাকিস্তানের দালাল হয়ে জনগণকে শোষণ অত্যাচার করেছে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তিতাস নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজ পরিদর্শন শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপির সময় ঋণখেলাপি বেশি ছিল দাবি করে আইনমন্ত্রী বলেন, এখন জনগণের উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না, সেজন্য তাদের মাথা খারাপ। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ তারা শাসন করত, তখন তারা যুদ্ধ অপরাধী, রাজাকার, আল বদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ করত, শাসন করত, অত্যাচার করত। আর এখনের চিত্র হচ্ছে যে বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে। এই জিনিসটা মির্জা ফখরুল আলমগীর সহ এই জিনিসটা বিএনপির সহ্য হয় না। র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল একথা জানিয়েছেন। স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের কাজ করার বিষয়ে প্রচারিত তথ্যটি সঠিক নয়। মিরাজ হোসেন গাজীর আরেকটি রিপোর্ট। বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু মঙ্গলবার বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে। গুলশানে নিজ বাসভবনে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান এফ রহমান জানিয়েছিলেন, র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ডোনাল্ড লু যখন গতবারই এসেছিল ইলেকশনের আগে, সে কিন্তু বাংলাদেশে প্রশংসা করেছিল যে র্যাবের কিন্তু অনেক উন্নতি হয়েছে, সেটা তো সে পাবলিকলি আপনাদেরকে গতবারই বলেছে। তো স্টেট ডিপার্টমেন্টের কথাটা হলো কি, আমরা কিন্তু আমাদের তরফ থেকে
আমাদের জাস্টিস ডিপার্টমেন্টকে বলছি কি হ্যাঁ এটা উন্নতি হয়ে গেছে, এখন তোমাদেরকে এই স্যাংশনটা তুলে দেওয়া উচিত। বলছে হোয়াইট হাউস থেকেও বলা হচ্ছে, কিন্তু আমাদের একটা প্রসেস আছে, আমাদের জাস্টিস ডিপার্টমেন্টের একটা প্রসেস আছে, সে প্রসেসের মাধ্যমে কাজ চলছে, সে আশাবাদী যে এটা হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাব দেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। Said that the State Department and White House working to remove the sanctions. Those claims are false. The U.S. is not withdrawing sanctions against the RAB. Those claims are false. Sanctions are intended to change behavior and promote accountability. আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে 2021 সালের 10 ডিসেম্বর বিভিন্ন দেশের 10টি প্রতিষ্ঠান ও 15 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। ওই তালিকায় ছিল র্যাব ও সংস্থাটির 6 কর্মকর্তার নাম। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। আরও অস্থির ডিমের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 30 টাকা। মুরগির দামও বাড়তি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও স্বস্তি নেই মাছের বাজারে। প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। শুভ মাহফুজের রিপোর্টে বিস্তারিত। গেল কয়েক মাস পর্যন্ত ডিমের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও 2 সপ্তাহ থেকে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। মাত্র 2 সপ্তাহ আগের 120 টাকা ডজনের ডিম এখন কিনতে হচ্ছে 150 টাকা। কমার সম্ভাবনা এখন দেখতেছি না, তারপরে কাঁচামালের বাজার এটা কমে পারে, এই আপ ডাউন চলতে আছে এইভাবে আর কি, কিন্তু বাজার অনেক চাহিদা। স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লারের কেজি 220 টাকা আর সোনালী বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকা। 220 টাকা থেকে 210 টাকা, আর সোনালী মুরগি 370 থেকে 380 টাকা, আর লেয়ার বেচতেছি 360। এদিকে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। 2700 যাচ্ছে কেজি, অনেক বেশি মনে হচ্ছে এখন। কিছু মাছ নাগালের মধ্যে, আর কিছু বাজে আছে। যেমন কিছু মাছ আছে যেগুলো হচ্ছে আপনার, যেমন ট্যাংরা মাছের দাম বলতেছে 800 1100, অনেক বেশি দাম বলতেছে। প্রায় প্রতিটি নিত্যপণ্যের বেশি দামের কারণে দিশেহারা সাধারণ মানুষ। আয় ব্যয়ের হিসেব মিলাতে হিমশিম অবস্থা সবারই। এখন সাধারণ জনগণ, মিডল ক্লাস ফ্যামিলি অপুষ্টিতে ভুগতেছে। মাংস তো মানুষ কিনতেই পারতেছে না, মাছও কিনতে পারতেছে না। যারা মধ্যআয়ের মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, তাদের ক্ষেত্রে আসলে বাজার করা সম্ভব না। যারা আমরা ভোক্তা আছি তাদের পক্ষে আসলে সম্ভব না ক্রয় করা, এত দাম। সব জিনিসের দাম বেশি, এখন সংসার চালাইতে খুব কষ্ট হয়। বাজারে আসলে দেখা যাচ্ছে যে আমরা যে একটা ধারণা নিয়ে আসি, এখানে আসলে পরে ধারণাটা ঠিক থাকে না, চেঞ্জ হয়ে যায়। 2-1টি ছাড়া প্রায় সব সবজির দাম 50 টাকার বেশি। এমন পরিস্থিতিতে বাজার তদারকির দাবি জানান ভোক্তারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। অবৈধ 10,000-এর বেশি বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের সাথে একটি চুক্তি করেছে যুক্তরাজ্য। চুক্তির আওতায় যাদের আশ্রয়ের আবেদন খারিজ হয়েছে, অন্য কোনো দেশে অপরাধের সাথে জড়িত এবং ভিসার মেয়াদ অতিবাহিত হয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। চলতি সপ্তাহে লন্ডনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তিটি হয়। স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গত বছর প্রায় 11,000 বাংলাদেশি ভিসা নিয়ে ব্রিটেনে প্রবেশ করে। দেশটিতে প্রবেশের পর আশ্রয়ের আবেদন জমা দেন তারা। অভিবাসীরা আন্তর্জাতিক শিক্ষার্থী, কর্মী ভিসায় ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় দাবি করেন, তবে এসব আবেদনের মাত্র 5%ই সফল হয়েছে। এতে 10,000-এর বেশি বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হবে। রিটার্ন চুক্তিতে আওতায় শক্ত প্রমাণ পাওয়া গেলে বাধ্যতামূলক কোনো সাক্ষাৎকার ছাড়াই অভিযুক্তদের দেশে ফেরত পাঠানো হবে। দেশের বিভিন্ন জায়গায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। অনেক জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা সহ 4 বিভাগে জারি করা হয়েছে 48 ঘন্টার হিট অ্যালার্ট। 20 মে থেকে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশে বৃষ্টি কমেছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হচ্ছে বেশি। ফলে অস্বস্তি ও ভোগান্তিতে পড়েছেন মানুষ। রাজধানীর সড়কগুলোতে কমে গেছে মানুষ ও যানবাহনের চলাচল। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল শনিবার পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে। আর সারা দেশে 19 বা 20 মে থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে তাপমাত্রা কমে আসবে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে 39.5 ডিগ্রি সেলসিয়াস।
প্রবাহের সতর্কবার্তা ইস্যু করেছি, সেটি আজকে শেষ হচ্ছে। আমরা আশা করছি যে আজকে হয়তোবা আবারও 24 থেকে 48 ঘন্টা সময়ের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হতে পারে। মে মাসে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এখন পর্যন্ত যে রকম অবস্থা, তাতে আমরা এরকম জোরালো কোনো সম্ভাবনা দেখছি না। তাপদাহে পুড়ছে পঞ্চগড়ের চা বাগান, ঝলসে গেছে চা গাছ, গাছের কুড়ি আর কচি পাতা। অতিরিক্ত সেচেও শেষ রক্ষা হচ্ছে না। খরার কারণে বেড়েছে পোকামাকড়ের উপদ্রব। মার্চের প্রথম দফায় সীমিত উৎপাদনের পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় দফায় চা উৎপাদন মুখ থুবড়ে পড়েছে। চাহিদা মতো চা পাতা না পেয়ে বন্ধ হয়ে গেছে অর্ধেকের বেশি চা কারখানা। চলতি মৌসুমে পঞ্চগড়ের সমতলে চা উৎপাদন ব্যাহতের আশঙ্কা চা বোর্ড সহ কারখানা মালিকদের। পঞ্চগড় থেকে মোশাররফ হোসেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়ের চা বাগান। বর্তমানে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। চা বোর্ডের তথ্য মতে ভালো মানের চা উৎপাদনের উপযুক্ত আবহাওয়া 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। খরার কারণে চা গাছে লাল মাকড়সা সহ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেড়ে গেছে। পর্যাপ্ত পানির অভাবে শুকিয়ে যাচ্ছে চায়ের কচি পাতা ও কুড়ি। অতিরিক্ত খরচে সেচ দেওয়ার পরও ঝিমিয়ে পড়ছে বাগানের চা গাছ। ফলে চা পাতা উৎপাদন বন্ধ হয়ে গেছে বিভিন্ন চা বাগানে। আমাদের চা বাগান খুবই নষ্ট হয়ে যাচ্ছে খরার কারণে এবং পরিচর্যা করতে পারতেছি না। খরার কারণে পানি দিতে পারি না, পানি না দিতে পারে গাছ মরে যায়, ইয়া হয়। তারপর মনে করে সার ওষুধ পাই না দিতে, পাতার দাম পাই না। সঠিকভাবে সেচের ব্যবস্থা না থাকার কারণে আর পাতার দাম কম থাকার কারণে কৃষকগুলা একেবারেই চায়ের পরিচর্যা করতে পারে নাই, যার কারণে বাগানগুলা প্রায় নষ্টের মুখে। এই বছর অনাবৃষ্টির কারণে চা পাতাতে অনেক রোগবালাইয়ের সৃষ্টি হয়েছে। এভাবে খরা চলতে থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব নয় বললেন চা কারখানার মালিকরা। এবার প্রচণ্ড খরাতাপের কারণে চায়ের উৎপাদন ব্যাহত হয়েছে। আর গতবারে চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে, মূল্য কম পাওয়ার কারণে, চা পাতা যত্ন না নেওয়ার কারণে এবার প্রোডাকশন খুবই কম। এখন পর্যন্ত আমরা আমাদের চাহিদা মতো পাতা পাচ্ছি না। বিশেষ করে এই বছর অতিরিক্ত খরা, আর বিশেষ করে এই সময় অনেক বৃষ্টি হয়। এই বছর এখনও বৃষ্টি নেই। খরার কারণে উৎপাদন ব্যাহতের আশঙ্কা করে চা চাষিদের সেচ দেওয়ার পরামর্শের কথা বললেন চা কর্মকর্তা। অদূর ভবিষ্যতে যদি বৃষ্টিপাত হয় তাহলে পঞ্চগড়ের চা বাগানগুলি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আমরা গত বছর উত্তরাঞ্চল চা উৎপাদনের দ্বিতীয় অবস্থানে ছিলাম। আমরা আশা করছি যে এবছরও উৎপাদন মৌসুম শেষে সেই অবস্থান ধরে রাখতে পারব। গত চা মৌসুমে পঞ্চগড়ে প্রায় 12,000 হেক্টর জমিতে রেকর্ড পরিমাণ 1,47,47,230 কেজি তৈরি চা উৎপাদন হয়েছে। এবার সে আশা ব্যাহত হবার শঙ্কা চা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সম্মাননা দিয়েছে সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা। রাজধানী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সম্মাননা প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্য রাখেন কামরুজ্জামান নান্টু। মরণোত্তর সম্মাননা দেওয়া হয় জাতীয় অধ্যাপক ডাক্তার MR খান, নীলুফার ইয়াসমিন তোয়াব খান এবং কাজী রোজিকে। ঢাকা আহসানিয়া মিশনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইঞ্জিনিয়ার AFM গোলাম শরফুদ্দিন। অনুভূতি প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর মনোরঞ্জন ঘোষাল ও জয়ন্ত চট্টোপাধ্যায়। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমিতি ঢাকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর গোলাম রহমান। ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক গুণীজন সম্মাননা দিয়েছে অন্য ভুবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি নির্মলেন্দু গুণ, শামীম রুমি টিটন এবং কবি, লেখক ও গবেষক বেলায়েত হোসেন। অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ছিলেন কবি মোহাম্মদ আমির হোসেন। অনুষ্ঠানে কাব্যজ্যোতি পুরস্কারে ভূষিত হয়েছেন কবি, লেখক ও গবেষক মোহাম্মদ বেলায়েত হোসেন। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী অর্থনীতি সমিতির সম্মেলনে বললেন, বাংলাদেশ বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মুক্ত নয়। অর্থনৈতিক দুরবস্থার জন্য বিশ্ব পরিস্থিতিকে দায়ী করা অযৌক্তিক মন্তব্য মঈন খানের। শেখ হাসিনা বিদেশি শক্তিকে পরোয়া করে না বললেন ওবায়দুল কাদের। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এই ইস্যুতে মার্কিন প্রশাসনের কাজ করার তথ্য সঠিক নয় দাবি স্টেট ডিপার্টমেন্টের।
ডিমের বাজারে চলছে নৈরাজ্য। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে 50 টাকা। মাছ, মুরগি, সবজি সবকিছুই বাড়তি, ক্ষুব্ধ ক্রেতা। অবৈধ 10,000-এর বেশি বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠাতে ঢাকার সাথে যুক্তরাজ্যের চুক্তি সই। আতঙ্কে শিক্ষার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।